গত বছরের জুলাইতে আমরা নতুন সৃষ্ট দল তখনকার ফেব্রুয়ারি ২৮ তারিখে জন্ম হয়েছিল যে এনসিপির, সেই দল জুলাই পদযাত্রা করেছিল ৬৪ জেলায়। জুলাই পদযাত্রা সেটাতে প্রচুর সমালোচনা হয়েছিল, বিশেষ করে ইউনূস সরকারের এই পদযাত্রার পেছনে ইনভেস্ট দেখে সবাই সমালোচনা করেছিলেন। আর্মি থেকে শুরু করে আনসার পর্যন্ত যত বাহিনী আছে সমস্ত বাহিনীকে এনসিপির নেতাকর্মীদের নিরাপত্তা কাজে ব্যবহার করার অভিযোগ এসেছিল এবং রাষ্ট্রের কোটি কোটি টাকা এর পেছনে বিনিয়োগের ঘটনা ঘটেছিল। এমন জেলা থেকে এমন খবরও এসেছে যে সব মিলিয়ে এনসিপির নেতাকর্মী এবং আগত দর্শকের সংখ্যা হয়তো ১০০ থেকে ১৫০, সেখানে পুলিশ পাহারা দিচ্ছে ৯০০ থেকে ৫,০০০ পর্যন্ত। হয়তো একটা জেলায় অনুষ্ঠান, সব মিলিয়ে দর্শকই হয়েছে ১৫০, কিন্তু সেখানে ৫,০০০ পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছে এই কর্মকাণ্ড নিরাপত্তা দেওয়ার জন্য। এরকম ঘটনা ঘটেছে এবং রাস্তায় যেভাবে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কোনো রাস্তায় চললে সেই রাস্তায় কিছুক্ষণ পর পর পুলিশ দিয়ে প্রোটোকল দেয়া হয়, সেরকম প্রোটোকল দেওয়ার ব্যাপারও ঘটেছিল। এবার আবারও জুলাই পদযাত্রার ঘোষণা দিয়েছে এনসিপি। এবার যখন বিএনপি সরকার, তখন এই ঘটনাগুলো যে ঘটবে না এটা বলাই যায়। এবং তারা তাদের যে জুলাই পদযাত্রার যে আকার আয়তন সেটাও কমিয়ে এনেছে। আমরা দেখেছি গতকালকে সংবাদ সম্মেলনে সার্জিস আলম ঘোষণা দিয়েছেন ১০০টা উপজেলায় তারা ঘুরবেন। ১০০টা উপজেলায় যখন ঘুরবেন প্রায় ৫০০ উপজেলার মধ্যে, তখন তার মানে বোঝাই যায় যে আকার আয়তন কমিয়েছেন। কিন্তু ৬৪ জেলাতে ঘুরবেন এরকম বলা হয়েছে, শুধুমাত্র গোপালগঞ্জ ছাড়া। কারণ গত বছরের জুলাইয়ে গোপালগঞ্জ কাণ্ড সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে তোলপাড় তৈরি করেছিল এবং রীতিমতো যুদ্ধ বেঁধেছে এরকম প্রস্তুতি রাষ্ট্রের আমরা দেখেছিলাম। সেখানে পরবর্তীতে আর্মির এপিসিতে চড়ে পালিয়ে আসতে দেখেছিলাম এনসিপি নেতাদের। আগের দিন পর্যন্ত যে আর্মি এবং আর্মি চিফকে নিয়ে ভয়াবহ নোংরা অশ্লীল বক্তব্য দিয়েছেন তারা, এবং তারাই আর্মির এপিসিতে চড়ে সেখান থেকে জীবন বাঁচিয়ে পালিয়ে আসতে বাধ্য হয়েছিলেন। মজার ব্যাপার আরও আছে। মজার ব্যাপার হচ্ছে, গতকালকে যখন এই ঘোষণা দেন সার্জিস, তখন তিনি বক্তব্যে বলেছিলেন ১০০ উপজেলায় থাকবে, যার মধ্যে গোপালগঞ্জের একটা পৌরসভাও আছে। কিন্তু এই বক্তব্য দেওয়ার ১ ঘন্টার মধ্যে ডিসিশন হয়েছে চেঞ্জ, বাতিল করে দেওয়া হয়েছে গোপালগঞ্জ জেলার কর্মসূচি। কেন সেটা বাতিল করা হলো, কেনই বা প্রথমে ঘোষণা করা হলো, চলুন একটু বিস্তারিত জানার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম এনসিপির জুলাই পদযাত্রা আবারও করছে তারা, এবং হাস্যকরভাবে গোপালগঞ্জের কথা বলে তারপরে আবার সেটা পরিবর্তন করছে তারা। আমরা আপাতত দুটো সংবাদ মাধ্যমের খবর আপনাদেরকে দেখাই। এই ফটোকার্ডটা দেখে নিন, বাংলাদেশ টাইমস। তারা বলছে, ঘোষণার ১ ঘন্টার মধ্যেই গোপালগঞ্জে জুলাই পদযাত্রা কর্মসূচি বাতিল এনসিপির। এই ঘটনা যখন বলছে, তখন আপনাদেরকে জানতে হবে, নিশ্চিত হতে হবে যে গোপালগঞ্জে তাদের কর্মসূচি ছিল। এখন আমরা কপিরাইটের কারণে তার ভিডিও বক্তব্যটা শোনাতে পারছি না। ভিডিওটা আমাদের সংগ্রহে আছে, যেখানে তিনি বলছেন যে ১০০ উপজেলায় যাবেন এবং তার মধ্যে গোপালগঞ্জের একটা পৌরসভা আছে। এনটিভি সেই ভিডিওটার স্ক্রিনশট আপনাদেরকে দেখাই। এনটিভির এই স্ক্রিনশটটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, পদযাত্রা নিয়ে ফের গোপালগঞ্জে যাবে এনসিপি। তার মানে সেই বক্তব্য, সার্জিসের সেই বক্তব্যের পরে এনসিপি নিউজ করেছিল যে ফের গোপালগঞ্জে যাচ্ছে এনসিপি। পরবর্তীতে পরিবর্তন হয়ে গেল। বাংলাদেশ টাইমস নিশ্চিত করছে যে ১ ঘন্টার মধ্যে সেই কর্মসূচি বাতিল হয়েছে, এবং সেই বাতিল হওয়ার খবর আরও গণমাধ্যম দিচ্ছে। বাংলা ট্রিবিউনের এই ফটোকার্ডটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, গোপালগঞ্জ ছাড়া সব জেলায় জুলাই পদযাত্রা করবে এনসিপি। তার মানে ভয়টা গোপালগঞ্জে। কিভাবে করবে, চলুন একটু সেই খবরে যাই।
সেখানে বলা হচ্ছে, গত বছর গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ও পদসভাকে কেন্দ্র করে ব্যাপক সহিংসতা এবং সংঘর্ষের ঘটনা ঘটে। জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষ পূর্তিতে দেশ গড়তে জুলাই জাগরণ শীর্ষক মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে তারা আবারও জুলাই পদযাত্রা করছে 64 জেলার 100 উপজেলা ও পৌরসভায়। এই যে আয়োজন, এই আয়োজন আগামীকালকে থেকে শুরু হবে। সেই আয়োজনে দেখা যাচ্ছে যে এনসিপির মুখ্য সংগঠক উত্তরাঞ্চলের সার্জিস আলম এবং মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির নেতৃত্বে ঢাকা, গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, পাবনা, নাটোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, বগুড়া, জয়পুরহাট, গাইবান্ধা, মানে এদিকে ময়মনসিংহ, কিশোরগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, এই জেলাগুলোকে কাভার করা হবে। এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার নেতৃত্বে এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নেতৃত্বে কক্সবাজার, এই সাইডের জেলাগুলো বরিশাল, কক্সবাজার, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, এদিকে কুষ্টিয়া, মেহেরপুর, খুলনা, সাতক্ষীরা, যশোর, এই জেলাগুলোতে কাভার করা হবে। এখন প্রশ্নটা হচ্ছে, তারা ঘোষণাই বা কেন দিল যে গোপালগঞ্জে তারা যাবে? আবার 1 ঘন্টার মধ্যে সেই ডিসিশন চেঞ্জই বা কেন করলো? প্রথমেই যদি ঘোষণা দিত যে আমরা 63 জেলায় পদযাত্রা করব, আমরা টেকনিক্যাল কারণে গতবার যেহেতু এরকম একটা বাজে সিচুয়েশন হয়েছিল, আমরা গোপালগঞ্জকে অ্যাভয়েড করব, কারণ আমরা সাংঘর্ষিক পরিস্থিতি চাই না। খুবই স্পষ্ট সরল মনে যদি এই কথাটা বলা হতো, তাহলে বরং তারা প্রশংসিত হতে পারত। কিন্তু ঘোষণার পরে আবার সেটা বাদ। এই ঘটনাই গত বছরের ঘটনাকে আরও বেশি করে মনে করিয়ে দেয়। কি ঘটেছিল সেই গত বছরে? আমরা দেখেছি যে টুঙ্গিপাড়ায় গিয়ে তারা মুজিববাদের কবর রচনা করতে চায়। তো টুঙ্গিপাড়ায় গিয়ে মুজিববাদের কবর রচনা করতে চাইবেন, গোপালগঞ্জ যেটার 98% মানুষই আওয়ামী লীগ করে, ওখানকার গাছ লতাপাতা সবাই আওয়ামী লীগ করে, সেখানে গিয়ে এই কথাবার্তা বলা এবং সারা দেশে পদযাত্রা হলো, গোপালগঞ্জে গিয়ে কর্মসূচির নাম পাল্টে দেওয়া হলো, এই ব্যাপারগুলো তো গোপালগঞ্জবাসী সহজভাবে নেয়নি। সুতরাং বাজে পরিস্থিতি তৈরি হয়েছে, এবং বাজে পরিস্থিতি তৈরি হওয়ার পরেও যদি চলে আসতেন তাহলে আরও বাজে পরিস্থিতি তৈরি হতো না। কিন্তু মঞ্চে দাঁড়িয়ে আবার ঘোষণা দিয়েছেন যে মুজিববাদের কবর রচনা করব। তাতে করে হয়েছে কি, গোপালগঞ্জবাসী ক্ষেপে উঠেছে, তাতে করে 5টি তাজা প্রাণ ঝরেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে। এটা কি আপনাদের জন্য ভালো হয়েছে? এবং এই টোটাল কর্মসূচি পুলিশের হেডকোয়ার্টারে বসে তদারকি করেছেন আবার তৎকালীন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, যিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কেউ না। অনধিকার চর্চা করেছেন। পরবর্তীতে তিনি এরকমটা বলার চেষ্টা করেছেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা তাকে ডেকে নিয়েছিলেন। ডেকে নিয়ে কি করছিলেন? ডেকে নিয়ে এভাবে করো, ওভাবে করো, এভাবে করো, এটা করছিলেন। এর পরের কাহিনী কি হলো? সম্মানজনক হলো। এসপি অফিসে শেল্টার নেওয়া হলো। তারপরে যে সেনাবাহিনী সম্পর্কে বিষোদ্গার, যে সেনাবাহিনীর যারা চাকরি করে তাদের মগজ নাই, ব্রেন নাই, তারা গুলিটাও ঠিকভাবে চালাতে পারে না, সেনা প্রধান সম্পর্কে বিশ্রী কটূক্তি, এহেন কোনো কথা নেই যা হাসনাত, সার্জিসরা কিংবা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া উপদেষ্টা থাকা অবস্থায় বলেননি। নাসিরউদ্দিন পাটোয়ারিরা যেভাবে সেনা প্রধানকে, সেনাবাহিনীকে কলঙ্কিত করেছেন, সেই ব্যাপারগুলোর পরেও ওই সেনাবাহিনী তাদেরকে উদ্ধার করেছে, তাদের এপিসিতে চড়িয়ে ওখান থেকে, এবং সামরিক প্রোটোকলে সারা রাস্তা। আমরা এনসিপি নেতাদেরই যে ফেসবুক লাইভ, সেই ফেসবুক লাইভ দেখেছি যে সারা রাস্তা গোপালগঞ্জ থেকে বাগেরহাট পর্যন্ত অন্তত এই পুরো রাস্তাটা আর্মি চতুর্দিক থেকে, সামনে পেছনে চতুর্দিক থেকে অবিরাম গুলিবর্ষণ করতে করতে, ফাঁকা গুলি করতে করতে গিয়েছে, যেন কোনোভাবেই তাদেরকে আক্রান্ত হতে না হয়। রাষ্ট্রকে এইভাবে আপনি ব্যবহার করেছেন, রাষ্ট্রের সমস্ত ক্ষমতা প্রয়োগ করেছেন, ক্ষমতা প্রয়োগ করে নিজেদের জীবন বাঁচিয়েছেন। এই ঘটনা মানে মূলত ওই ঘটনাই আপনাদেরকে অনেক বেশি পিছিয়ে দিয়েছিল। যদি ওই হিংসাত্মক ঘটনাটা, গোপালগঞ্জে গিয়ে আপনি মুজিববাদের কবর রচনা করবেন, এই ধরনের কর্মসূচি মানে শিশু সুলভ, বাচ্চা পোলাপানও এরকম ভাবার কথা নয়। সে ধরনের কর্মসূচি যখন আপনি পালন করবেন তখন তো ব্যাপারটা খারাপ হবে। এখন যদি বিএনপি সরকার মানে ক্ষমতায় থাকুক না থাকুক, আপনি যদি বগুড়ায় গিয়ে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যেখানে বাড়ি, সেই জায়গায় যে বলেন যে আমি জিয়ার কবর রচনা করব, তাহলে আপনাকে কি মানে আস্ত ছেড়ে দেবে ওই বগুড়ার লোকজন? মানে বিএনপি ক্ষমতায় থাকুক আর না থাকুক, বিএনপি একেবারে ধ্বংস হয়ে গেছে ধরুন, আপনাকে ছেড়ে দেবে? ছেড়ে দেওয়ার কথা নয় তো।
কিন্তু রাজনীতিতে যে সৌহার্দ্যপূর্ণ ব্যাপারটা আমরা প্রত্যাশা করেছিলাম প্রফেসর ইউনূসের আমলে, যিনি ইচ্ছা করলে নেলসন ম্যান্ডেলার উদাহরণ তৈরি করতে পারতেন, সেটা তিনি না করে এই ধরনের কর্মকাণ্ডেই ইনভেস্ট করেছেন রাষ্ট্রের টাকা। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।